নমস্কার, আমি বৈশাখী। শিল্প সাহিত্য বাই বৈশাখী চ্যানেলের সকল শ্রোতা বন্ধুদের স্বাগত জানাই। আজ আপনাদের বলবো সম্পূর্ণ ভিন্ন স্বাদের ভিন্ন আঙ্গিকের একটি অন্যরকম গল্প, আমার জীবনের একাধিক পুরুষ। গল্প পাঠ এবং লেখায় আমি বৈশাখী বিশ্বাস দেবনাথ। গল্পটি প্রাপ্তমনস্ক শ্রোতা বন্ধুদের জন্য। গল্পটি যাদের ভালো লাগবে না তারা দয়া করে এড়িয়ে যাবেন, আর যাদের ভালো লাগবে তারা অবশ্যই গল্পটি সম্পূর্ণ শুনবেন প্রথম থেকে শেষ পর্যন্ত, এবং ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, এবং আপনাদের প্রিয় চ্যানেল শিল্প সাহিত্য বাই বৈশাখী সাবস্ক্রাইব করে বেল বাটন প্রেস করে পাশে থাকতে একদম ভুলবেন না বন্ধুরা। শিল্প সাহিত্য বাই বৈশাখী এখন চলে এসেছে ইউটিউব মিউজিক পডকাস্টে। ইচ্ছে করলে আপনারা সেখান থেকেও গল্প শুনতে পারেন এবং আপনাদের ব্যক্তিগত মতামত আমার সঙ্গে শেয়ার করতে পারেন। আজ আপনাদের বলবো সম্পূর্ণ ভিন্ন স্বাদের একটি গল্প, আমার জীবনের একাধিক পুরুষ। গল্প পাঠ এবং লেখায় আমি বৈশাখী বিশ্বাস দেবনাথ। যাদের ভালো লাগবে না তারা দয়া করে এড়িয়ে যাবেন। এই গল্পটি সম্পূর্ণরূপে কল্পনা প্রসূত, যদিও কিছু ক্ষেত্রে বাস্তব ঘটনার ছোঁয়া থাকতে পারে। এটি লেখকের কল্পনার সাথে মিশ্রিত একটি সৃষ্টিশীল উপস্থাপন। গল্পটি কোনো ব্যক্তি, ঘটনা বা প্রতিষ্ঠানের সাথে মিলে গেলে তা নিতান্তই কাকতালীয়। এই গল্প শুধুমাত্র বিনোদনের উদ্দেশ্যে তৈরি করা হয়েছে। আয়নার সামনে দাঁড়িয়ে চুলটা বাঁধছে আখি। তার হাতে শাখা পলার সঙ্গে সুন্দর সোনার জল করা কাঁকন, আরেক হাতে চিরুনি। কাঁধ পর্যন্ত চুল আঁচড়াতে গিয়ে কত চুল যে চিরুনিতে ঝরে গেল, যদিও আজ আর হিসেব করার সময় নেই আখির কাছে। চোখে মুখে হালকা হাসির রেখা স্পষ্ট। নিজের প্রতিচ্ছবির সঙ্গে আজকে নিজেই কথা বলছে সে। শশাঙ্ক বিছানায় আধশোয়া হয়ে পড়েছিল। অনেকক্ষণ আগে তৈরি হয়ে বেচারা বসে রয়েছে। সে বলল, আধ ঘন্টা ধরে দেখছি সেটাই চলেছ। এত দেরি হচ্ছে কেন বলো তো? তোমার তো এত সময় লাগে না, অন্য সময় তো 5 মিনিটে তৈরি হয়ে যাও। আজ আমার স্পেশাল দিন না, তাই একটু বেশি সময় নিচ্ছে। কেন গো, খারাপ লাগছে? শশাঙ্কর কথায় হেসে উত্তর দেয় আখি। সে ধীরে ধীরে তার কালো শাড়িটা ভালো করে পরিপাটি করে কুচিটা একবার ধরে নেয়। শাড়ির খুঁট তুলে গায়ে জড়ায়। শাড়ির পাড়ে সোনালি জরির কাজ, এক কালারের শাড়ি। দাম খুব একটা নয়, কিন্তু আখির কাছে অমূল্য সম্পদ। শাড়ির আঁচলটা পিন করতে করতে বলল, দেখো তো, পাট পাট করে পিন করব নাকি এরকম এক পাল্টা করে নেব? কোনটায় ভালো লাগছে? তুমি যেটায় কমফর্ট ফিল করো সেটাই নাও। একটু বলো না। পিন করেই নাও। অত দূর যেতে হবে, গাড়িতে করে জার্নি তো। যদি পরে শাড়ি পরাটাই নষ্ট হয়ে যায়, ওখানে গিয়ে তো আর শাড়ি পরতে পারবে না। হোমা, অত বড় জায়গা, শাড়ি পরার একটু জায়গা হবে না? পাগলি কোথাকার। হাসে শশাঙ্ক। আখির মন বোঝা আজ তার পক্ষে বেশ একটু কষ্টকর। সকাল থেকে ঘরের কাজ করতে গিয়ে কতবার যে আজকে হোঁচট খেয়েছে আখি, তার হিসেব নিকেশ করা যাবে না। হাতে তো কাজই উঠছিল না। গতকালকে রাত থেকেই শরীরের কাঁপুনি শুরু হয়েছে উত্তেজনায় এবং ভয়ে। গয়নাগুলো পরিপাটি করে পরে আয়নার সামনে এসে দাঁড়ায় সে। শশাঙ্ক বলে, বাহ, ভালোই তো লাগছে। এই তোমার মনে পড়ে কয়েকদিন আগে টাউনের ওই বড় দোকানটাতে গিয়েছিলাম না শাড়িটা কিনতে? মনে আছে? আমার নিজের টাকায় কেনা, সস্তা, তবে অনুভূতিটাই আলাদা। সত্যি কথা বলতে তোমাকে এই শাড়িটাই আজকে অপূর্ব লাগছে। কথাটা বলে শশাঙ্ক। গয়নাগুলো আরো একবার চেক করে নেয় আখি। কালো শাড়ির সাথে লাল রঙের জুয়েলারিটা পরেছে, স্টোনের। দেখতে কম সুন্দর লাগছে না। কপালে ছোট্ট একটা টিপ পড়েছে, সিঁদুর পড়েছে বেশ চওড়া করে সিঁথিতে। হাতে কাঁকনগুলো একবার নাড়িয়ে নেয়। অনেকটা ছেলে মানুষের মতো অবস্থা ওর। আরো একবার আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে ঘুরে ফিরে দেখে। শশাঙ্ক মুগ্ধ দৃষ্টিতে ওর দিকে তাকিয়ে রয়েছে।
মোবাইলটা হাতে বলল, এই গাড়ি চলে এসেছে, এবার চলো, পকাই ফোন করেছে, এবার তো বেরো। এই তো একটু পারফিউম দিয়ে নি, তুমি না একটু ধৈর্য ধরতে পারো না। আখি পারফিউম লাগিয়ে দরজার দিকে এগোয়। ঠিক তখনই ওদের ছোট্ট মেয়েটা ছুটে আসে। মায়ের কোমর জড়িয়ে ধরে বলে, মা আমায় নিয়ে যাবে না, আমি একা একা কি করব? আখির মনটা নরম হয়ে যায়, চোখে জল চলে আসে। ইদানিং বৃষ্টি হয়েই চলেছে। বাইরের আকাশটা ঘন কালো মেঘলা। এদিকে বেলা বাজে সকাল 10টা। গত 3 দিন ধরে টানা বৃষ্টি। ট্রেনে করেই যাবার কথা ছিল, কিন্তু যেহেতু এত বৃষ্টি হচ্ছে আর এই বৃষ্টিতে সাজ নষ্ট হয়ে যাবার জন্য 5,000 টাকা গাড়ি ভাড়া করে যেতে হচ্ছে আখিকে। মেয়ের কপালে চুমু খেয়ে আখি বলে, ওটা তো বড়দের জায়গা সোনা, তুমি একটু বড় হলে তোমাকে নিয়ে যেতাম। তুমি কখন আসবে মা? ঠিক নেই বাবা, রাত হতে পারে, আখি বলে। শশাঙ্ক মেয়েরা মাথায় হাত বুলিয়ে বলল, তুমি দিদার কাছে থাকো, দিদা গল্প বলবে তো, খেলবে, রান্না বান্না কিচ্ছু করবে না, সব তোমার মা গুছিয়ে রেখে গেছে। আখি আর শশাঙ্ক দুইজনেই বাইরে বেরোয়। আখির মাও বাইরে এসেছিল। আখি প্রণাম করতেই মা বললেন, তোর কত দিনের ইচ্ছে বলতো, ভালোভাবে কিন্তু কথাবার্তা বলিস, বুঝেছিস? বৃষ্টিটা থেমেছে কিছুক্ষণের জন্য। চারিদিকে ভেজা বাতাসের গন্ধ। গেটের বাইরে দাঁড়িয়ে আছে একটা কালো রঙের গাড়ি, বেশ দামি। ড্রাইভিং সিটে বসে রয়েছে পকাই, ওরই দেওর। পরিপাটি জামা কাপড় পরে এসেছে সে। অন্য সময় ড্রাইভিং সিটে ওর একটা গামছা থাকে ঘাড়ে কমন, কিন্তু আজকে সেটা নেই। পকাই বলল, বৌদি চলো এবার চালাই নাকি? হ্যাঁ দেখিস মেরে ফেলিস না আবার, আমাদের কিন্তু একটা মেয়ে আছে, একটু সমঝে চালাস ভাই। হেসে ফেলে গাড়ির ড্রাইভার, বলে, আরে দাদা, দীঘা পর্যন্ত নিজের হাতে ট্যুর করে এসেছি, আর আমার গাড়ি চালানো নিয়ে তুই সন্দেহ করছিস? হ্যাঁ, দুকা দুকা বলে বেরিয়ে পড়ি। আখি গাড়ি জানালার পাশে বসে, হাতটা রেখেছে কোলে। শশাঙ্ক তার হাত ধরে দেখে হাতটা বরফের মতো ঠান্ডা। বলল, তোমার হাত এত ঠান্ডা কেন? কাঁপছো? ভয় লাগছে, কি হবে জানি না, বুকের ভেতরটা ধকধক করছে। শশাঙ্ক তার চোখে চোখ রেখে বলে, ভয় পাবার কিছু নেই, আমি আছি তো, যা হবে ভালোই হবে। গাড়ি ধীরে ধীরে রাস্তায় নামলো। পিছনে পড়ে রইল ওদের বাড়ির বারান্দা। সেই ছাদ এখনো পর্যন্ত তাতে কাপড়গুলো ভিজছে। ওরা যাচ্ছে একটা মিট আপ অনুষ্ঠানে, যেখানে জীবনে প্রথমবার আখিকে ডাকা হয়েছে। আখি একজন লেখিকা, নিজের পরিচিতি গড়তে বেরিয়েছে। গাড়িটা হাইওয়েতে উঠে পড়েছে। বাঁদিকে গাড়ির জানলা দিয়ে বৃষ্টি পড়ছে ফোঁটায় ফোঁটায়, যেন চুপচাপ করে নামছে সময়টা। আখি চুপচাপ বসে, শশাঙ্ক ওর পাশে। হঠাৎ করে কিছু একটা মনে পড়তেই আখি বলল, এই তো কদিন আগেই গেলাম না বড় সোনার দোকানটায়, মনে আছে তোমাকে বলেছিলাম নিজের জন্মদিনে নিজেকে কিছু গিফট করব? এটাই তো, ওই লাল পাথরের দুল আর হারটা তোমায় খুব সুন্দর মানিয়েছে। হ্যাঁ সেটাই তো নিলাম, কিন্তু জানো কেনার সময় যখন ওরা নাম তারিখ এইসব জিজ্ঞাসা করছিল না, হ্যাঁ তুমি তো চুপচাপ হয়েছিলে, কেন বললে না সঠিকটা? ওরা জিজ্ঞাসা করলো, ম্যাডাম আপনি কি সরকারি চাকরি করেন? আমি তখন বলেছিলাম সোশ্যাল মিডিয়ায় কাজ করি। কেন বললে না তুমি লেখিকা, তোমার নিজের একটা চ্যানেল আছে? বলতে পারিনি, মনে হলো লোকে বুঝবে না, হাসবে হয়তো। গাড়ির ভিতরে কিছুক্ষণ নীরবতা, কেবল গাড়ির ইঞ্জিন আর বৃষ্টির শব্দ। শশাঙ্ক বলে, আখি নিজের কাজকে আগে নিজে ভালোবাসতে শেখো। তুমি লেখো, এটা একটা বিরাট বড় জিনিস। তুমি যে নিজের লেখা নিয়ে নিজের চ্যানেলটা চালাও, হাজার হাজার মানুষের শোনে, আমি গর্ববোধ করি এটা ভেবেই। আখি জানলার দিকে তাকায়, বলে, আমি জানি তুমি সবসময় পাশে আছো, কিন্তু নিজের পরিচয়টা নিজে স্বীকার করতে মাঝে মধ্যে খুব লজ্জা লাগে। সবাই তো সমান চোখে দেখে না ব্যাপারটা। তুমি নিজের স্বপ্নকে নিজের চেষ্টায় বাঁচিয়ে রেখেছো, এটাই তো গর্বের। আমি চাই তুমি আজকে পুরোপুরি বুক ফুলিয়ে বলো, আমি একজন লেখিকা, আমার গল্পে মানুষ হাসে, মানুষ কাঁদে,
তুমি মানুষকে ছুঁতে পারো তোমার মতো করে, এটা তোমার একটা শক্তি। আঁখি, আঁখির চোখে জল আসে। সে নিজের চোখ মুছে শশাঙ্কর কাঁধে মাথা রাখে। কিছু না বলে শুধু অনুভব করে ভালোবাসার শক্তি কতটা গভীর। কিছুক্ষণ পরে নিজের ব্যাগ থেকে একটা খাম বের করে শশাঙ্ককে দেখায়, বলে, জানো, ওরা আমায় কার্ড পাঠিয়েছে ব্যক্তিগতভাবে। আগে ভেবেছিলাম যাব না, কিন্তু তুমি আর মেয়ে যেভাবে উৎসাহ দিলে, তাতে নিজেকে নতুন করে আবিষ্কার করতে ইচ্ছে করলো। হ্যাঁ, কেন যাবে না? তুমি তো শুধু একজন অতিথি নও, তোমাকে ওরা মঞ্চে দাঁড় করাবে, তুমি তোমার গল্প শোনাবে, এতগুলো মানুষের সামনে তোমার লেখা উঠে আসবে। এটাই তোমার জন্মদিনের এই বছরের আসল গিফট, বুঝলে? ভয় করছে, আনন্দও লাগছে, তবে আজ বলবো আমি একজন লেখিকা। পিছনের সিটে ওই খামটার মধ্যে যে আঁখির নামটা স্পষ্ট, সেটা একবার চোখ ঘুরিয়ে দেখে নিল পকাই। বলল, আঁখি, আঁখি চৌধুরী। গাড়ি চলতে থাকে, সামনে আলো জ্বলে ওঠে। জীবনের সফর শুধু গন্তব্যের নয়, নিজের কাছে পৌঁছানোটাও। এটাই মনে মনে ভাবতে শুরু করে আঁখি। প্রায় সন্ধে হয়ে গিয়েছিল। ওরা বেরিয়েছে সেই 10টায়। মাঝপথে একবার হোটেলে খাওয়া দাওয়া করেছে। সেখানেই আঁখি একবার নিজের মুখের সাজগোজটাকে চেক করে নিয়েছিল। এইবার গাড়ি থামতেই সামনের প্রাঙ্গণটা চোখে পড়ল। সাজানো বিরাট বড় অডিটোরিয়ামটা, রঙিন আলো, লাল কার্পেট, গেটের সামনে ফুল, স্বাগতম বোর্ড, ওপরে বড় বড় হরফে লেখা লেখক ও শ্রোতাদের মুখোমুখি মিট আপ 2025। বিশেষ অতিথিদের লিস্টে যারা আছেন তারা হলেন, তাদের মধ্যে আঁখি চৌধুরীর নামটা জলজল করছে। আঁখি ধীরে ধীরে গাড়ি থেকে নামে, শাড়ির আঁচলটা সামলে পা রাখে সে। চারিদিকে আনাগোনা করছে প্রচুর পরিচিত মুখ, চেনা চেনা লেখক, সম্পাদক, গলায় পরিচিত কণ্ঠ। কেউ কেউ বড় প্রতিষ্ঠানের, কেউ আবার খ্যাতনামা অনলাইন ম্যাগাজিনের সম্পাদক। ভেতরে ভেতরে আঁখির হাত পা ঠান্ডা হয়ে আসছে। ফিসফিস করে সে তার স্বামীকে বলে, আমি পারবো শশাঙ্ক, এত বড় বড় মানুষের ভিড়ে আমার মতো সাধারণ একজন লেখক, আমার কণ্ঠ তো কেঁপে যাচ্ছে। তুমি পারবে, সবাই একদিন এভাবেই শুরু করে। মনে রেখো, তুমি এখানে নিজের যোগ্যতায় এসেছো। এই মঞ্চটা তোমাকে চেনে তোমার লেখার মাধ্যমে। আঁখি মাথা নাড়ে, বুকের ভেতরটা ধুকধুক করছে। হাতে ধরা ছোট্ট পার্সটা ভারী লাগছে হঠাৎ। কানে আসে মাইক্রোফোনের আওয়াজ। And now, the woman whose voice, words and characters have captured thousands of hearts online. Let's welcome the storyteller in silk, আঁখি চৌধুরী। আমাদের পরবর্তী বিশেষ অতিথি একজন অত্যন্ত জনপ্রিয় কাহিনীকার, যার গল্প এখন হাজার হাজার মানুষের কান ছুঁয়ে যায়। আমাদের অডিও জগতের এক নতুন নায়িকা, আঁখি চৌধুরী। আঁখি একটু হোঁচট খায়। শশাঙ্ক তার কাঁধে হাত রাখে, হাতটা শক্ত করে ধরে। চলো, নিজেকে চিনতে এসেছো আজ। মনে করো তোমার গল্পের চরিত্র আজ তুমি নিজে। আঁখি মঞ্চে ওঠে, গায়ে আলো পড়ে, চোখটা চমকে ওঠে। চারিদিকে মুখ, আলো আর ফ্ল্যাশ, কিন্তু কিছুক্ষণের মধ্যেই চোখটা স্থির হয় তার। মাইক্রোফোনের সামনে এসে দাঁড়ায়, গলা শুকিয়ে আসে। জল এনে দেওয়া হয়, সে চুমুক দেয়, তারপরে বলে, আমি আঁখি। ছোটবেলায় রূপকথার গল্প পড়ে বড় হয়েছি। জানতাম না একদিন নিজেরও কিছু বলার থাকবে, বলার মতো বা শোনার মতো। পথটা খুব সহজ ছিল না। আমি লিখি, গল্প বানাই। কোনোদিনও ভাবিনি যে আমার গল্প কারো ঘুম ভাঙাবে, কাউকে ঘুম পাড়াবে, কারো বিনিদ্র রাতের একমাত্র অনুভূতি হবে। আমি একজন লেখিকা না, বড় কোনো সাহিত্যিক নই, কিন্তু আমার গল্পে হয়তো অনেকে নিজেকে খুঁজে পান। প্রথম যখন লিখেছি কেউ বিশ্বাস করেনি, এমনকি আমি নিজেও না। তবে আজ এখানে দাঁড়িয়ে শুধু নিজের নয়, প্রত্যেকটি নারীকে বলতে চাই, নিজেকে ছোট ভাববেন না। যে স্বপ্নটা বুকের মধ্যে লুকিয়ে আছে তাকে একদিন জাগিয়ে তুলতেই হবে। আমি সেই ঘুম ভাঙানোর যাত্রায় আছি, আপনারাও আসুন। হল জুড়ে নীরবতা, তারপর হঠাৎ করে একসাথে করতালি। আঁখির চোখে জল চলে আসে। সে দেখল সামনের সারিতে বসে থাকা শশাঙ্ক ধীরে ধীরে হাততালি দিচ্ছে আর মাথা নাড়ছে তার নিজের গর্বে। দ্যাটস ওয়াজ আঁখি চৌধুরী,
উপস্থাপক চিৎকার করে বলে উঠলেন, "No pain is better than her honesty." পরে একটি জনপ্রিয় ব্লগার এসে আখির পাশে বসে, বলে, "তোমার সেই কালো শাড়ি গল্পটা শুনেছি, খুব সুন্দর।" "থ্যাংক ইউ। ওটা সস্তার শাড়ি, কিন্তু নিজের টাকায় কেনা তো, তাই অনেক দামি।" সন্ধ্যা গড়িয়ে রাত হয়। অনুষ্ঠান প্রায় শেষের দিকে। সবাই ছবি তুলছে, শুভেচ্ছাও জানাচ্ছে। শশাঙ্ক একটু দূরে দাঁড়িয়ে দেখছে। এক সময় আঁকি পাশে এসে দাঁড়ায়, বলে, "আজ বুঝলাম নিজের নাম বলতে পারার সাহসটা, আর এই সাহসটাই সবচেয়ে বড় পরিচয়।" কিন্তু হঠাৎ করে আঁকির চোখটা আটকে যায়। আবার কারা যেন এসেছে এখন। আসতে কিছুক্ষণ দেরি করে ফেলেছে, আর তারা আসতেই আবার লোকজনের ভিড় জমতে শুরু করে। একজন স্বনামধন্য প্রডিউসার এসেছেন, পাশে ওনার ওয়াইফ দাঁড়িয়ে। এক সময় উনি পেশায় সিভিল ইঞ্জিনিয়ার ছিলেন, চাকরি ছেড়ে এখন উনি প্রডিউসার হয়েছেন। ওনার স্ত্রী একজন নৃত্যশিল্পী, ভালোই নাচ করেন, তবে ওই সোশ্যাল মিডিয়া জগতে খুব একটা নাম করতে পারেননি নাচের দ্বারা। যতটুকু করেছেন সবটা স্বামীর পরিচয়ের মাধ্যমে। সেই ব্যক্তি সবার সঙ্গে এসে হ্যান্ডশেক করছে, নামি দামি ব্যক্তির সাথে কথোপকথন করছে। আখির চোখটা আটকে গিয়েছিল কিছুক্ষণের জন্য। হঠাৎ করে যেই উপস্থাপক মঞ্চে এতক্ষণ প্রোগ্রামটা চালনা করছিলেন, তিনি বললেন, "আখি ম্যাডামকে একবার ডাকবো, ওনার কথাই শুনবো।" "আচ্ছা স্যার, আপনি আখি ম্যাডামের সঙ্গে কথা বলেছেন?" হঠাৎ করে সেই প্রডিউসার অর্থাৎ তন্ময় সেন ঘুরে তাকালো আখির দিকে। ভ্রুকুটি করে কিছুক্ষণ দেখে চেনার চেষ্টা করলো, হয়তো মনে করার চেষ্টা করলো। তারপরে বলল, "শুনেছি বোধহয় কখনো, কোথায় দেখেছি যেন।" আঁকি হাসতে হাসতে মঞ্চের ওপর ওঠে। শশাঙ্ক তার আগে বলেছিল, "বেশি সময় নিও না, আমাদের আবার গাড়ি করে বাড়ি ফিরতে হবে। মেয়ে একা রয়েছে তো।" "হ্যাঁ, বেশি সময় নেব না।" আঁকি উঠে এলো। উপস্থাপক বললেন, "ম্যাডাম, আপনাকে আবার বিরক্ত করলাম, যদি আপনি আরো কিছু কথা এখানে বলেন। স্যার কিন্তু ওনার ফিল্মের জন্য একটা ভালো গল্প খুঁজছেন। স্যার, আপনি ম্যাডামের সঙ্গে কথা বলতে পারেন কিন্তু।" "হ্যাঁ।" তন্ময় একটু ইতস্তত করছে, যেন কিছু মনে করার চেষ্টা করছে। আখি বলল, "আপনি যদি বলেন তাহলে এইখানে আমি গল্পের প্লট সবার সঙ্গে ভাগ করতে পারি। তাতে আপনার কোনো প্রবলেম?" "না না, আমার লেখিকা আমি নিজেই। আমার চরিত্র আমি দান করি। ইচ্ছে করলে তাকে খুন করি, ইচ্ছে করলে তাকে বাঁচিয়ে রাখি।" একটু থতমত খায় তন্ময়। তারপরে বলে, "আপনি তাহলে বলুন, আমি তাহলে এখানে বসে শুনি।" "নিশ্চয়ই, আপনি সামনে বসুন, আমি আপনাকে বলছি।" আঁকি শুরু করে, "আমার উপস্থিত শ্রোতা বন্ধুরা, যারা আমার কণ্ঠ শুনছেন, তাদের উদ্দেশ্যেই বলছি, আমার এই যে মঞ্চে ওঠা, এই যে এত কথা বলা, এত গল্প করা আপনাদের সঙ্গে, এই সব কিছুর পেছনে যার হাত আছে, সে শুধু আমার স্বামী নয়, একাধিক পুরুষ।" হঠাৎ করে সামনে বসে থাকা দর্শকদের মধ্যে একটা গুঞ্জন ওঠে। শশাঙ্ক নড়ে চড়ে বসল, একটু ভয় পেল বোধ হয়। ওদিকে আঁখি বলছে, "একাধিক পুরুষ মানেই নিশ্চয়ই ধরে নিয়েছেন প্রত্যেকের সঙ্গে হয়তো আমি শয্যা নিয়েছি। এটা অবশ্য আমাদের মানসিক অসুবিধে, আমাদের প্রত্যেকে। আমরা নারী পুরুষ একসাথে গল্প করা মানে একটা খারাপ জিনিস কল্পনা করেই নি। রাত্রেবেলা একসঙ্গে মোটরসাইকেলে করে কেউ যদি সহানুভূতি দেখিয়ে কাউকে বাড়ি অবধি পৌঁছেও দেয়, তাতেও পাড়া প্রতিবেশীর ওই কূটনৈতিক কাকিমাগুলো একটু সম্পর্কের ছোঁয়া দেখে নিতে পারে। বন্ধু বান্ধবের মধ্যে তো এটা হামেশাই চলে। কে কার মালকে নিয়ে পালালো, কে কার মালের মধ্যে হয়তো বিড়ালের এঁটো করলো। এবার না হয় বলি কিছু। হ্যাঁ, আমার জীবনে একাধিক পুরুষ এসেছে, আর ওই একাধিক পুরুষ না আসলে আজকের আঁখিকে হয়তো আপনারা চিনতে পারতেন না। আমার গল্পে এই একাধিক পুরুষের ভূমিকা অনেকাংশেই আছে। এবার তাহলে শুরু করি। আমার খুব কাছের এক বান্ধবী, বর্তমানে সে তার বাপের বাড়িতেই থাকে, তার স্বামীকে নিয়ে। কোলে একটা সন্তান আছে। আমার বাপের বাড়ির খুব কাছেই তার বাড়ি, হাঁটা পথে হয়তো মিনিট 5-7 সময় লাগবে।
একটা সময় ছিল আমাকে সাইকেল শিখতে সেই বান্ধবী খুব সাহায্য করেছিল। বাপের বাড়িতে থাকাকালীন, অর্থাৎ আমি যখন ক্লাস 9-10 পড়ি, হঠাৎ করে আমার মায়ের ইচ্ছে হলো আমাকে সাইকেল শেখাবে। ছোটবেলা থেকে মা সাইকেলে চড়তে দেননি, ভয় পেতেন। আমার মায়ের তৃতীয় সন্তান আমি। প্রথম দুটো সন্তান, একটি জন্মেই মরেছে আর একটা পেটে থাকতেই মরেছে। আমাকে একটু বেশি আদর যত্নে মা বড় করেছিলেন তো, যদিও সময়ের সঙ্গে সঙ্গে সেই সব ভালোবাসা ধূলিসাৎ হয়ে গেছে, সেটা আর একটা চ্যাপ্টার। আসলে কি বলবো বলুন তো, লিখতে লিখতে এমন হাল হয়েছে, কোনো অংশ নেই লেখা শুরু করলে সেটা নিয়েই বকবক করতে বেশি ভালো লাগে। নিশ্চয়ই বিরক্ত হচ্ছেন? না না, বিরক্ত হবার মতো কথা আমি বলবো না। যেটা নিয়ে বলছি সেটাই শুরু করি। তা আমার মা আমাকে সাইকেল শেখানোর জন্য খবর দিলেন আমার মামার বাড়ি আনুলিয়াতে আমার মেজো মামাকে। সত্যি কথা বলতে মেজো মামা কিন্তু আমাকে তখন যথেষ্ট স্নেহ করতেন আর আমার মাকেও ভালোবাসতেন। সেই জন্যই আমার মায়ের কয়েকবার বলাতেই মেজো মামা আমাকে সাইকেল শেখাতে চলে এসেছিল। আমার বাপের বাড়ির একদম পাশেই একটা বালিকা বিদ্যালয় আছে। 4:30 পর থেকে স্কুল ফাঁকা থাকে। ক্লাবের ছেলেপেলে ফুটবল খেলে, কিন্তু ওরা আমাকে কোনোদিন খারাপ নজরে দেখেনি। ফ্রক পরে চলে গেলাম মামার সঙ্গে সাইকেল শিখতে। হাফ প্যাটেল না, ফুল প্যাটেল থেকে স্টার্ট, তবে পড়েও গেছি দুমাদ্দুম কয়েকবার। এরপর হঠাৎ করে মাধ্যমিক পরীক্ষার কয়েক মাস আগে মামা মাঝে সাইকেল চালাতে আসতে পারতেন না। মামার মুদিখানা দোকান ছিল, সেখানে ব্যস্ত থাকতেন। আমার বাবা যেহেতু পুলিশের চাকরি করেন, তাই বাইরেই ছিলেন জিন্দের জীবনের বেশিরভাগ সময়টাই। আর যেই সময়টা আমি ছোট ছিলাম, আমার সাইকেল শেখানোর জন্য বাবার থাকাটা খুব আবশ্যিক ছিল, তখন বাবা ছিলেন না। এখন বাবা রিটায়ার করেছেন, বাড়ি আছেন, কিন্তু আমার সাইকেলটা পরিপূর্ণভাবে আর শেখা হয়নি। ওই মাধ্যমিকের সময় হঠাৎ করে ওই পাশের পাড়ার এক বান্ধবী আমার বাড়িতে আসে। আমরা দুইজন যে একই স্কুলে পড়ি বা একই ক্লাসে পড়ি আমি জানতাম না, কারণ আমি ছিলাম এ সেকশন, সে ছিল সি সেকশনে। খুব একটা ভালো স্টুডেন্ট ছিল না। আমার মা বাড়িতে আমার জন্য স্পেশালি অঙ্কের টিউটার রেখে আমাকে পড়াতেন। সেই মেয়েটির বাবা আমার মাকে অনুরোধ করার পরে মেয়েটিও আমাদের বাড়িতে পড়তে শুরু করে। এক কথায় দু কথায় বন্ধুত্ব শুরু হয় মেয়েটার সঙ্গে। তখন আমাকে আমার বাড়িতে আরো একটা ছেলে পড়াতে আসতো, সেও আমাদের পাড়ার। আমি তো আর জানি না সে আমার সঙ্গে প্রেম করতে এসেছিল কিনা। আমার বান্ধবী আমাকে প্রায় দিন নিমন্ত্রণ করতো ওর বাড়িতে যেতে। যেতাম মায়ের সাথে, আবার চলেও আসতাম। হট করে একদিন স্কুল যাব। স্কুলে তখন আমাদের শাড়ি পরতে হতো। এখন যেমন সবাই চুড়িদার পরে যায়, আমি শাড়ি পরে ক্লাস 9-এও স্কুলে গেছি। আমি উচ্চ মাধ্যমিকও কমপ্লিট করেছি ওই শাড়ি পরেই। বেরোবো স্কুল থেকে, হঠাৎ করে ভীষণ সুন্দর হ্যান্ডসাম একটা ছেলেকে দেখলাম কাঁধে গিটার নিয়ে আমার বাড়ির সামনে দিয়ে সাইকেলে করে বেরোলো। ছেলেটা আমার থেকে বয়স হয়তো 6-7 বছরের বড় হবে। খুব সুন্দর দেখতে। না 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 না, প্রেম করিনি, ভালোবাসিনি। তবে হ্যাঁ, আমার জীবনে একাধিক পুরুষ এসেছে, এখনো বলছি। সেই বান্ধবীরই যে দাদা ওই ছেলেটি, মরতে কে জানতো বলুন তো? আমি কি আর বুঝেছি? বান্ধবীর বাড়ি যাতায়াত করছি, হঠাৎ করে একদিন দেয়ালে একটা ছবিতে চোখ পড়তেই বুকের ভেতরটা হার্ট যেন হাতে চলে এসেছে। মরি কিছুক্ষণ পর সেই ছেলেটিকে সশরীরে দেখতে পেলাম আমার সামনে। ছেলেটি তার নিজের বোনের মাথায় ঠাস করে একটা টোকা মেরে কি যেন একটা নিয়ে বেরোতেই আমার চোখে চোখ পড়ল। ভালোই লাগলো। প্রেম হয়নি, কিন্তু ভালো লাগলো। তারপরে সেই বান্ধবীর বাড়িতে প্রায় দিনে যাতায়াত করতাম। একদিন হঠাৎ করে বান্ধবীর বাবা আমার মাকে বললেন পয়লা বৈশাখ উপলক্ষে নিমন্ত্রণ, আমাকে নিয়ে যেতে এসেছেন। আমার বাবা যেহেতু চাকরি করতেন, তাই আমার বাড়িতে হালখাতার কোনো প্রসঙ্গই ওঠে না। বান্ধবীর বাড়ি যাব আমার কাছে একটা বিরাট বড় আনন্দের ব্যাপার। ভয় ভয় করছিল। মা সকালবেলা আলু ভাজা আর ভাত খাইয়ে আমাকে পাঠালেন, কিন্তু বান্ধবী বলল, খেয়েছিস কেন? বাড়িতে লুচি হচ্ছে, চল খাবি। আমি বললাম, সাইকেলটা নিয়ে যাই। বলল, চল। আমি সাইকেল চালিয়ে বেরিয়েছি, বান্ধবী তার সাইকেল চালিয়ে পাশাপাশি যাচ্ছে। রাস্তা দিয়ে যেতে যেতে হঠাৎ করে এক বয়স্ক বৃদ্ধার ঘাড়ের ওপরে সাইকেল তুলতেই সেই বৃদ্ধা পড়লেন ছিটকে, তার সাথে আমিও। বৃদ্ধা তখন মাঠে বসে বসে ঘুঁটে দিচ্ছিলেন।
আমার ঠাকুমাও দিতেন, গুল দিতেন, ওই কালো কালো কয়লাগুলোকে ফ্যানের মধ্যে মেখে বস্তার ওপরে। আমার তুলতে খুব ভালো লাগতো। এখনকার ছেলেপেলে ওইসব দেখেছে কিনা আমি জানি না, তবে আমরা যে শহরে থাকি সেইখানে কেউ দেখেনি। গ্রামের ছেলেপেলে হয়তো আজও দেখে। আহা, সেই হাতে লেগে থাকা কালি, উফ কি যে দারুণ লাগতো সেগুলোকে ঘষে ঘষে তুলতে। তা সেই বৃদ্ধা উঠে আমাকে সাপ করলো, বললো আমি নাকি জম্মে কম্মে কোনোদিন সাইকেল চালাতে পারবো না। তাতে আমার থোড়েই কিছু যায় এসেছে। যদিও অনেকগুলো টাকা প্রথমে রিক্সা ভাড়া দিতে হতো, তারপরে ভ্যান ভাড়া দিতে হতো, তারপর টোটোওয়ালাকে দিতে হতো। এখন অবশ্য আমার ড্রাইভার আমার হাজবেন্ড। ওই যে একটা বাইক, ওই বাইকে করেই আমাকে সব জায়গায় নিয়ে যায়। ভাড়াটাও ওর নিজের পকেট থেকেই খসে, আমার কাছ থেকে নেয় না। বান্ধবীর বাড়ি যখন পৌঁছালাম তখন অলরেডি আমার চুড়ি প্যান্টের হাঁটুর কাছটা ছড়ে গিয়ে বেশ ব্যথা লেগেছে। সাদা রঙের চুড়িদার পরেছিলাম আর কালো রঙের চুড়ি প্যান্ট। আশা করি এখন যারা চুড়ি প্যান্টের নামই শোনেননি তারা বুঝতে পারবেন না, তবে আমার বয়সে যারা তারা বুঝতে পারবেন এই চুড়ি প্যান্টগুলো কি। পায়ের কাছটা অর্থাৎ গোড়ালির কাছে বেশ চুড়ি চুড়ি ভাঁজ হয়ে থাকতো, ওখানে হুক দেওয়া থাকতো পায়ের সঙ্গে লাগানোর জন্য। ওড়নাটাও ছিল কালো। বান্ধবীর বাড়ি পৌঁছাতেই তার মা আমাকে নিয়ে পড়লেন সমস্যায়, ব্যথা লেগেছে। আমি যদি এখন ফিরতে পথে বাড়িতে গিয়ে বলি মা আমার পায়ে ব্যথা লেগেছে, আমার মা তাহলে আমাকে আর বান্ধবীর বাড়ি পৌঁছাতে দেবে না। কাজেই আমার আর নিজের বাড়ি যাওয়া হলো না ভয়ের চোটে, মায়ের অতিরিক্ত আদরের ভয়ের চোটে। বান্ধবীর বাড়ি পৌঁছাতেই বান্ধবীর মা বোরোলিন বার করে দিল। বান্ধবী বলল প্যান্টটা পরিবর্তন করে আমার একটা প্যান্ট পর। আমি বললাম ঠাকুরের ইচ্ছে তোর চেহারা আমার চেহারার আকাশ পাতাল পার্থক্য। নিজেকে আয়নায় দেখেছিস? চেংড়ি কাঠি আলুর দম, ঝাঁটার কাঠিও এর থেকে মোটা। আর আমি দেখ রীতিমতো হৃষ্টপুষ্ট মাংসপূর্ণ একটা মেয়ে মানুষ, কি করে তোর পাশে আর তোর প্যান্ট আমার পরনে হয় বলতো? হাসি ঠাট্টা ভালোই হলো। সকালবেলা স্নান করেছিলাম। ও তখন ফোন ছিল, ল্যান্ড ফোন। আমার মা ফোন করে আমাকে চাইলেন। ফোনটা ধরেছিল বান্ধবীর বাবা। মা বললেন দুপুরে খেয়ে যা, আর বেশিক্ষণ থাকতে হবে না। কি করছিস ওর বাড়িতে? মিষ্টির প্যাকেট করছি মা। কত রকম মিষ্টি এনেছে জেঠু তুমি জানো না। আমি বাবা মিষ্টি খেতে বরাবর ভালোবাসি, এখনো। এই দেখুন না, মিট আপ অনুষ্ঠানে এসে আমি সব পথ ছেড়ে আগে সবকটা মিষ্টি ট্রাই করেছি। চোখটা চলে গেল স্বামীর দিকে। দেখলাম আসনের সিটে বসে চোখের জলটা মুছছে। আমার এই ভেতরের অনুভূতিগুলোকে আমি হয়তো ওর সঙ্গেও কোনোদিন শেয়ার করতে পারিনি, কিন্তু আজ যেহেতু প্রডিউসার সাহেব আমার কাছে গল্পের একটা প্লট চাইলেন, তাই তাকে বলতে আমার দ্বিধা নেই। এই আমার জীবনেরই ঘটনা। হ্যাঁ, আমার জীবনে একাধিক পুরুষ এসেছে। মাকে বললাম মিষ্টির প্যাকেট করছি। মা বললেন তাড়াতাড়ি বাড়ি আসতে। ঠিক তখনই বান্ধবী আমার হাত থেকে ফোনটা ছিনিয়ে নিয়ে আমার মাকে বলে দিল কাকিমা ও আমাদের বাড়িতেই খাবে, মা রান্না করেছে। দুপুরবেলা খেলাম। সেই যে সকালে লুচি করেছিল কয়েকটা ছিল, লুচি একটু ছোলার ডাল, তারপরে ভাত, মুগের ডাল, ঝুড়ি ঝুড়ি আলু ভাজা, এঁচড়ের তরকারি, আর বোধহয় পনিরের ডালনা ছিল। এখন সবটা কেমন যেন স্মৃতিপটে ঝাপসা। আমের চাটনি, পাঁপড়, আর ওই যে মিষ্টি। আমার ঠিক সামনে বসে সেই ছেলেটিও খাচ্ছিল। অবশ্য আমি খাচ্ছি এটা শুনে ওর মুখের হাসি উড়ে গিয়েছিল। প্রথম প্রথম তো। বিকেল গড়াতেই মা এমন করে ফোন করলো যে শেষ পর্যন্ত বান্ধবীর বাবা আমাকে বাড়ি পৌঁছে দিয়ে গেলেন। মাকে বলে গেলেন বৌদি অবশ্যই সন্ধেবেলা কিন্তু যাবেন, একটু পরে পুরোহিত আসবে পুজো করতে। প্রথমত মা সন্ধেবেলা কিছুতেই যেতে চায়নি। আমি সারা বেলা ওদের বাড়ি কাটিয়ে এসেছি, এখন গেলে লোকে কি বলবে। কিন্তু বান্ধবীর মা ফোন করে এমন রিকোয়েস্ট করলো যে সন্ধেবেলা মা আমাকে নিয়ে সেজে গুজে চলে গেল বান্ধবীর বাড়ি। আমাকে বলল শাড়ি পরবি? শাড়ি পরে চল। এই দেখ, আমাকে মা একটা লাল কালোর মধ্যে শাড়ি বের করে দিয়েছিল। আমি পরলাম। তখন স্কুলে শাড়ি পরে যাই, তাই শাড়ি সামলানোটা আমার অভ্যেসে পরিণত হয়েছে। তাছাড়া আমার সময় যারা রয়েছেন এখানে, সেই জেনারেশনের মানুষ, মানে 90-এর, তারা অবশ্য বুঝবেন শাড়ি পরার মজাটাই ছিল তখন আলাদা। আমার চোখ কিন্তু বান্ধবীর বাড়ি পৌঁছানোর পরে সেই ছেলেটির দিকে। হ্যাঁ, তাকেই খুঁজছি। মালটা গেল কোথায়? হ্যাঁ, দেখি সাইকেল ঠিক করছে। যে সাইকেলটা একদমই ঠিক। বান্ধবীর বাবা বললেন তখন থেকে বসে বসে সাইকেল ঠিক করছিস, তোকে না বললাম আইসক্রিমটা নিয়ে আয়। এইবার তিনি গেলেন। তখনও কিন্তু কথা হয়নি তার সাথে আমার। সেই দিনটা কাটলো।
এইরকম করে বেশ কয়েকটা দিনই কাটলো। মাধ্যমিকের টেস্টের রেজাল্ট আউট হলো। আমার রেজাল্ট আর আমার বান্ধবীর রেজাল্টের আকাশ পাতাল পার্থক্য। আমার স্কুলের ম্যাডামরা আমাকে বললেন, তোর বাড়িতে মাকে দেখা করতে বলিস। আমি তো ভয় পেয়ে গেছি। মাকে বলার পরে মা বলল, আমি যাব না। কি বলবে, নিশ্চয়ই রেজাল্ট খারাপ করেছিস। কিন্তু তা হলো না। মায়ের বদলে ঠাম্মি গিয়েছিল। ঠাম্মিকে বরং ওনারা বললেন, আপনার নাতনি তো খুব ভালো রেজাল্ট করবে মাসিমা, ওকে একটু ভালো করে পড়াশোনা করতে বলবেন। আমরা আশা করছি এই 20টা মেয়ে মানে ক্লাস 10-এর আমাদের স্কুলের একটা নাম আনবে। ঠাম্মি বাড়িতে এসে মাকে বলতে মা আমাকে জড়িয়ে ধরলো। আমিও খুশি হলাম। এরপরে জানতে পারলাম বান্ধবীর বাবা আমার মাকে বলছেন পলিটেকনিক পরীক্ষায় আমায় বসতে। মাধ্যমিকের পরপর মা প্রথমে রাজি হননি, কিন্তু বান্ধবীর দাদা চায় আমি বসি, কারণ আমার টেস্টের রেজাল্ট এত ভালো, নিশ্চয়ই আমি খুব ভালো রেজাল্ট মাধ্যমিকেও করব। আর এইভাবে করতে পারলে শর্টকাটে ইঞ্জিনিয়ারিং পড়তে যদি একবার পারি, আর পারলেই নাকি বেসরকারি কোম্পানিতে চাকরি মাস্ট। চাকরি করবার নেশাটা বরাবরই ছোটবেলা থেকে ছিল, তার উপর একটা অন্যরকম টান এসে জুটল বান্ধবীর দাদা। মাধ্যমিক পরীক্ষা তখন খুব কাছে। হঠাৎ করে বান্ধবীর দাদা আমার বাড়িতে এসে হাজির। আমার বাড়ি থেকে কি যেন একটা আমার বান্ধবী নিয়ে গিয়েছিল, একটা জ্যামিতি বক্স। সেই জ্যামিতি বক্সটাই আমার খুব দরকার। সামনে মাধ্যমিক পরীক্ষা, স্যার আসছেন, পড়াচ্ছেন। দুপুর 2টো বাজে। মা সেদিন বাড়ি নেই, ঠাকুমাকে নিয়ে ডাক্তার দেখাতে গেছে। ঠাকুমার চিকেনগুনিয়া ধরা পড়েছিল। তখন চিকেনগুনিয়ার প্রকোপ ছিল প্রচন্ড। গেটে টুংটুং করতে আমি উঠে গিয়ে আমার বুকের ভেতর মানে হৃৎপিণ্ড হাতে চলে এসেছে। আমাকে বলল, তোমার জন্য তোমার বান্ধবী এটা পাঠিয়েছে জ্যামিতি বক্সটা। জ্যামিতি বক্সটা হাতে নিয়ে খুলে দেখলাম ভেতরে একটা চিরকুট। চিরকুটটা হাতে নিয়েছে দেখে ছেলেটি বলল, আমার ফোন নাম্বার আছে, দরকার পড়লে ফোন করো। আমি কিচ্ছু বুঝতে পারলাম না কি করব না করব। তবে হ্যাঁ, একটা টান আমি অনুভব করেছিলাম সেই দিনের পর থেকে। প্রায় ফোন করতাম, বান্ধবী ফোন ধরতো না, ওর দাদা ধরতো। ফোনে ফোনে কথা বলতে বলতেই বুকের ভিতরে একটা অন্যরকম অনুভূতি সৃষ্টি হয়েছিল আমার। এই জন্যই স্বীকার করছি, আমার জীবনে একাধিক পুরুষ এসেছে। সেই ফোন নাম্বারটা পেয়ে নিজের হাতের আঙুলগুলোকে আর চেপে রাখতে পারলাম না, করে ফেললাম ফোন। হ্যাঁ, 2বার রিং হতেই মাল ফোন ধরলো। এরপরে আমার বাড়িতে তার যাতায়াত শুরু হলো। মাঝে মধ্যেই আসতো, সন্ধ্যাবেলা আসতো, গল্প গুজব করতো, তারপর চলে যেত। মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট আউট হলো। বেশ কয়েকটা মাস ফাঁকা। ফোনে খুব কথা বলেছি, খুব গল্প করেছি। হঠাৎ করে জানতে পারলাম বান্ধবীর দাদার রেজাল্ট নাকি ভালো হয়নি। 2-3 দিন পরে বান্ধবীর বাবা বাড়িতে এলো। এসে আমাকে স্পষ্টই জিজ্ঞাসা করলো, তুমি কি আমার ছেলেকে ভালোবাসো? একটা মাধ্যমিক দেওয়া মেয়ে, বিশেষ করে তখনকার সময়ে, হয়তো চক্ষু লজ্জা বেশি ছিল বলে কেঁদে ফেলেছিলাম প্রেস্টিজে। মা বললেন, এগুলো কি বলছেন দাদা, এসব কি শুনছি? কি রে, এগুলো কি শুনছি আমি? মা সত্যিই জানতেন না, আর জানলেও নিজের মেয়েকে ছোট করার জন্য অপমান অপদস্থ করতেন না বান্ধবীর বাবার সামনে। বান্ধবীর বাবা বললেন, আমার ছেলে ভালো না দিদি, আপনি জানেন না। ও যেই মেসে থাকে, সেই মেসের যে মালিক তার মেয়ের সঙ্গে লাইন মারে। এরপরে আপনার মেয়ের সঙ্গেও ফোনে ফোনে কথা বলে। দেখুন, আঁখি যদি মনে মনে ওকে ভালোবেসে ফেলে তাহলে আঁখিরই ক্ষতি হবে। তাছাড়া আমার ছেলেও রেজাল্ট খুব একটা ভালো করেনি। যেই মেয়ের সঙ্গে লাইন মারে সেই বাবা বলেছে, চাকরির টাকা যত লাগবে ঘুষ দিয়ে উনি চাকরি করাবেন, কিন্তু শর্ত একটাই, ওনার মেয়েকে বিয়ে করতে হবে। আর কেনই বা করতে হবে না বলতে পারেন দিদি? আমার ছেলে ওই মেয়ের সঙ্গে রীতিমতো একটা। এরপরে আমি আর শুনতে চাইছিলাম না। আমি চিৎকার করে বললাম, আমার ভুল হয়ে গেছে জেঠু, আমি কাউকে ভালোবাসিনি। আমি সত্যি ভালোবাসতাম কিনা জানি না, তবে হয়তো একটা সম্পর্ক গড়াতে পারতো, কিন্তু গড়ালো না। এবার বলি একটা চমকপ্রদ কথা। কথাটা শুনে সবাই হাসবে কি কাঁদবে জানি না। আমার বিয়ে হয়ে যাওয়ার প্রায় বছর 5 পর আমার মেয়ে হয়ে গেছে। ওই বান্ধবীর পাশের বাড়িতেই এক মিস্ত্রি কাকু কাজ করত। আমার বাড়িতে তখন বাবা দোতলা ঘর করছে। সেই মিস্ত্রি কাকু হঠাৎ কথায় কথায় একদিন আমার মাকে বললেন, ও আখির জন্য তো সম্বন্ধ ঠিক করছিল রেখার বাবা আমায় জিজ্ঞাসা করেছিল আখি সম্পর্কে।
আমি বলেছি যে ওই মেয়েকে আপনারা সংসার নিতে পারবেন না, কারণ ওই মেয়ে যথেষ্ট ঠাকুর ভক্ত, তাছাড়া আপনার পরিবারের সাথে মানানসই নয়। আমার মা অবাক হয়ে বলেছিলেন, আপনি এমন কেন বলেছিলেন দাদা? আমি চাইনি বৌদি আপনার মেয়েটার মতো ভালো একটা মেয়ে অমন একটা পরিবারে পড়ে রসাতলে যাক। ওই ছেলের চরিত্র ভালো না, বিবাহিত মহিলাদের সঙ্গে ওর লাইন সব থেকে বেশি। যেখানে থাকে যেই মেসে, সেই মেসের যে মালিক তার মেয়ের সঙ্গে লাইন তো মারেই, প্লাস যে কিনা রান্নার মাসি তার মেয়ের সঙ্গেও। ওর বৌদিদের সঙ্গে ওর সম্পর্ক কম না। দেখতে সুন্দর মাকাল ফল তো, বুঝতেই পারছেন। আমার মা আমাকে বলেছিল কথাটা। আমি হেসে বলেছিলাম, মা আদৌ কি কোনো ভালোবাসার সম্পর্ক ছিল? বলতে পারবো না রে মা, তবে ভগবান যা করেন মঙ্গলের জন্যই করেন। যা তোর কপালে এখন আছে সেই অনেক, দেখিস না তোকে মাথায় করে রাখে। আকি হাত উঁচু করে নিজের স্বামীর দিকে দেখায়। শশাঙ্কর চোখে জল টল টল করছে। আখি বলল, ওই যে বসে আছে এই সিটে, আমাকে প্রচন্ড পরিমাণে সাহায্য করে লিখতে, জানেন তো। এমন এমন সময়ে নিজে উৎসাহিত হয়ে আমাকে প্লট দেয়। ওই মানুষটার সাহায্য ছাড়া আপনাদের আখিকে আপনারা কখনোই পেতেন না। আর থ্যাঙ্কস টু সেই মানুষটা। সত্যি যদি মানুষটা চরিত্রহীন হয়ে থাকে, তবে তার উপস্থিতি আমার জীবনে আশার আলো হয়ে এসেছে। হ্যাঁ, আমার জীবনে একাধিক পুরুষ এসেছে, এবং সেই পুরুষের মধ্যে ওই পুরুষটি অন্যতম। আরও একজন আছে, তার কথা না হয় আর একদিন বলবো, আর একটা কোনো মিট আপ অনুষ্ঠানে। একবারে সবকিছু যদি উগড়ে দিই, তাহলে ক্লাইম্যাক্স বাকি থাকলো কি? আখি মঞ্চ থেকে নেমে যেতেই একটা বিরাট বড় হাততালি উঠল। সবাই নেমে ওকে হ্যান্ডশেক করে বলল, সত্যি ম্যাডাম, আপনার গল্প শুনে একটা প্রাচীন যুগে ফিরে গিয়েছিলাম। সবটা চোখের সামনে দেখতে পেলাম। অনুভূতিটাও সত্যি অতুলনীয়। কিন্তু আপনার প্লট জাস্ট অসাম বলতে হবে। প্রডিউসার সিটে যিনি বসেছিলেন সেই তন্ময় উঠে এসে বললেন, গল্পটা সুন্দর, খুবই সুন্দর। হ্যাঁ, আখির জীবনে একাধিক পুরুষ। ব্রিলিয়ান্ট একটা প্লট, খুব ভালো লেগেছে আমার। তবে এইটার হয়তো একটা ভালো সলিউশন হতে পারত, হয়তো একটা সুন্দর শেষ হতে পারত। হয়তো আখি সেই ছেলেটির সঙ্গে বিয়ে করে সুস্থ স্বাভাবিক একটা জীবন নিতে পারত, অথবা আখি নিজে উদ্যোগী হয়ে যদি ছেলেটির সঙ্গে দেখা করতো তার কলেজে গিয়ে। ছেলেটি তার কলেজের ঠিকানা, এমনকি মেস বাড়ির ঠিকানাও কিন্তু আখিকে ফোনে ফোনে বলেছিল, তাই না আখি? আখির চোখের কোণায় জল আসে। শশাঙ্ক এবার সিট থেকে উঠে এসে আখির পাশে দাঁড়িয়ে বলে, কি ব্যাপার, কি হয়েছে? কিছু না মিস্টার শশাঙ্ক, আপনার ওয়াইফ সত্যি অসাম, দারুণ গল্প বলেন। ওনার প্লট আমার ভালো লেগেছে। আমি এই নিয়ে সত্যি খুব তাড়াতাড়ি একটা টেলিফিল্ম তৈরি করার কথা ভেবে দেখব, যোগাযোগ করব। আখি, এবার তো ফোন নাম্বারটা পাওয়া যাবে। আশা করি এবার আর জ্যামিতি বক্সে লুকিয়ে ফোন নাম্বারটা দিতে হবে না। এখন মঞ্চটাও স্পষ্ট, আর এই সোশ্যাল মিডিয়াটাও স্পষ্ট। সব কিছুতেই সবটা জানা যায় ইচ্ছে করলেই, খোঁজ করলেই। ফোন নাম্বারটা এখানে দেবে, নাকি সেই আগের মতোই আবার চিরকুটে লিখে তোমাকে জ্যামিতি বক্সে দেব? কোনটা? আখির চোখে মুখে একটা ভয় কাজ করে। পাশে দাঁড়িয়ে থাকা শ্রোতারা বলে, সত্যি এটা কি আপনাদের ঘটনা? মানে আপনি সেই লোকটি? আর ম্যাডাম আপনি, মানে জাস্ট আমরা। না না, আমি জাস্ট ক্যারেক্টারের ভেতর ঢুকে ওনার সঙ্গে ব্যাপারটা নিয়ে আলোচনা করতে চেয়েছিলাম। কি আখি, হতো তো, একটা ভালো শেষ হতে পারতো তো। হয়তো এই ভুল বোঝাবুঝিটা থাকতো না। হয়তো তোমাকে সেই ছেলেটির বাবা, অর্থাৎ তোমার বান্ধবীর বাবা যা বুঝিয়েছে, তোমার বান্ধবীর দাদাকে বুঝিয়েছিল ঠিক তার উল্টোটা। হয়তো এটা বলেছিল যে আখির বাড়িতে আরো যেই পাড়ার ছেলেটি পড়াতে আসে, সেই ছেলেটির সঙ্গে আখির একটা অবৈধ সম্পর্ক আছে। আখি তোকেও নাচাচ্ছে, আখি সেই ছেলেটিকেও নাচাচ্ছে। অথবা সেই ছেলেটিও তো আখির বান্ধবীর দাদাকে বলে ফেলতে পারত, আখিকে আমি ভালোবাসি, তুই কেন ওর বাড়িতে যাস? জানতে চেয়েছিলে আখি কখনো? নাকি সারা জীবন মনের মধ্যে সেই ছেলেটাকে দোষী করে আজও কাটাচ্ছ? আখি আর কিচ্ছু বলে না। শশাঙ্ক ওর হাতটা ধরে বলে, থ্যাংক ইউ স্যার, আপনি যে আমার ওয়াইফের পাশে দাঁড়াবেন এটা আমি বুঝতে পারিনি। তবে আপনি যদি ওর প্লট নিয়ে কাজ করেন, তাহলে আমার থেকে বেশি আনন্দ আর কেউ পাবে না। কারণ আমি আমার স্ত্রীকে সবসময় সাপোর্ট করি, এখনো খুব সাপোর্ট করি। নিশ্চয়ই অমূল্য রতন,
আগলে রাখবেন। একাধিক পুরুষ মানেই জীবনে যে একাধিকবার তার সঙ্গে শয্যা, তা তো নয়। আসলে আমরা পুরুষ মানুষ তো দাদা, আমাদের জীবনে যেমন নারীর গুরুত্ব অনেকটা, তেমনি একটি নারীর জীবনেও একটি নয় একাধিক পুরুষের উপস্থিতি থাকাটা খুব একটা ভয়ের ব্যাপার নয়, যদি সেই নারীটি সেই পুরুষকে গ্রহণযোগ্য বলে মনে করে। মিট আপ অনুষ্ঠান শেষ হয়। পকাইয়ের গাড়িতে যখন ওরা উঠে বসে তখন বেলা 12টা বেজে গিয়েছে। মেয়ে ঘুমিয়ে পড়েছে অনেকক্ষণ আগে। মা ফোন করে বললেন, ফিরতে ফিরতে তো বোধহয় অনেকক্ষণ লাগবে রে, ভোর হয়ে যাবে। হ্যাঁ মা, তুমিও ঘুমিয়ে পড়ো, আমি বাড়ি পৌঁছে ফোন করব। দীর্ঘ নিঃশ্বাস ফেলে শশাঙ্কের বুকে মাথা রাখে আঁখি। শশাঙ্ক ওর মাথায় হাত চিপে দিতে বলে, কপালটা চিপে দি, একটু ঘুমাও, অনেক হয়েছে। আর কত গল্প বানাবে? হ্যাঁ, তোমার মাথায় বুদ্ধিও খেলে। দীর্ঘ নিঃশ্বাস ফেলে আঁখি, মনে মনে ভাবে, যাক, বোঝনি, হায়রে পুরুষ, সত্যি আমার জীবনে এসেছে একাধিক পুরুষ, কিন্তু নারী এতটাই ছলনাময়ী যে তোমরা সত্যি কথা বললেও বিশ্বাস করো না, যেটা আমি খোলা মঞ্চে বলে এলাম। আর যেই কথাগুলো বলতে চাই না সেগুলো নিয়েই তোমরা ভাবো। যাক, বোঝনি, তবে আমি মানি, আমার জীবনে পুরুষের মধ্যে তুমিও অন্যতম, এবং একাধিক পুরুষের ওই বিষয়টা, ওটাও আমি অস্বীকার করব না। কেমন লেগেছে আজকের গল্প? কমেন্ট বক্সে কমেন্ট করতে একদম ভুলবেন না। ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, এবং আপনাদের প্রিয় চ্যানেল শিল্প সাহিত্য বাই বৈশাখী সাবস্ক্রাইব করে বেল বাটন প্রেস করে পাশে থাকতে একদম ভুলবেন না বন্ধুরা। দেখা হবে খুব শিগগিরই আগামীকাল সম্পূর্ণ নতুন একটি ভিন্ন স্বাদের গল্পের সঙ্গে। আপনাদের সকলের উপস্থিতি একান্তভাবে কামনা করি। সকলে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং একইভাবে সাহায্য এবং সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন। সবাই ভালো থাকবেন। শুভরাত্রি।